Welcome to Sports Live, presented by White Plus Pro Sensitive Toothpaste. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। বাফুফের কার্যনির্বাহী কমিটির সভা চলছে। যোগ দিয়েছেন সভাপতি তাবিথ আওয়াল সহ জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। নিশ্চিতভাবে যেখানে মূল ইস্যু হামজা চৌধুরীদের নতুন কোচ, সেখানে আছেন আমাদের সহকর্মী মেহেদি নাইম। সরাসরি যেতে যাচ্ছি তার কাছে। নাইম, সভাতে সবশেষ কি আপডেট এসেছে? আপনার কাছে কি আপডেট আছে সবকিছু আমাদের জানাবেন। সঞ্জনা, এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় আলোচনার বিষয় কিন্তু বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ কে হচ্ছেন সেটাই, যেটা কিনা আসলে মে মাসের 1 তারিখ থেকেই শুরু হয়েছে। অর্থাৎ হাভিয়ের কাবরেরা যেদিন থেকে আসলে দায়িত্বের অব্যাহতি পেয়েছেন সেদিন থেকেই কিন্তু আসলে এই আলোচনা টক অফ দ্য টাউন। সেই জায়গায় অনেকগুলো নাম এসেছে। আমরা দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো 271টা সিভি জমা পড়েছে, যেখানে আসলে সারা বিশ্বের হাই প্রোফাইল কোচরা কিন্তু বাংলাদেশের কোচ হতে আবেদন জানিয়েছিলেন। সেখান থেকে প্রায় 100-র মতো কোচ সংক্ষিপ্ত করা হয়েছিল এবং ফাইনালি গত সোমবারে আমরা দেখেছি 10টা সিভি কিন্তু একদম সংক্ষিপ্ত করা হয়েছিল। আসলে সেই 10 জন থেকে আসলে বাফুফে ধারাবাহিকভাবে 3 দিনের মধ্যে বলেছিল সাক্ষাৎকার নিয়ে একজনকে সিলেক্ট করবে। অর্থাৎ সোমবার থেকে 3 দিন, বৃহস্পতির মধ্যে চূড়ান্ত কথা ছিল। শুক্রবারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা থাকলেও বাফুফে কিন্তু সেটা জানাতে পারেনি। আমরা জানি যে তারপরও আরও 2 দিন সময় নিয়েছে। অর্থাৎ আজকে রবিবার কিন্তু ঘোষণা হওয়ার কথা ছিল বাংলাদেশের হেড কোচের। এখন পর্যন্ত যেটা আপডেট হচ্ছে, বাংলাদেশের হেড কোচ কে হবেন সেটা কিন্তু আজকেও আসলে বলা যাচ্ছে না। কেননা বাফুফে চাচ্ছে না খুব তাড়াহুড়ো করে এমন কাউকে দায়িত্ব দিতে যাতে বাংলাদেশের ফুটবলটা যে গতিতে আগাচ্ছে সেখান থেকে যেন পিছিয়ে না যায়, বরং অনেক বেশি দ্রুত গতিতে আগায়। আপনি জানেন বাংলাদেশের ফুটবল কিন্তু এখন হামজা সমিতির মতো বড় বড় তারকা আছেন, তাদের হেড কোচ কে হবেন সেই বিষয়টা কিন্তু আসলে অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে। আপনি যদি দেখেন, খেয়াল করেন, এখানে ওয়েলসের সাবেক কোচ কোলম্যান ছিলেন, যদিও রোজারিও মিকেল ব্রাজিলকে অলিম্পিক স্বর্ণপদক জেতানো যে কোচ ছিলেন তিনি কিন্তু আসলে অলরেডি নতুন চাকরি নিয়েছেন। দ্বিতীয় আলোচনা ছিলেন কোলম্যান, তারও কিছু যদি কিন্তু শর্ত রয়েছিল। তিনি চেয়েছিলেন আসলে সহকারী কোচ কিংবা গোলকিপার কোচ তার পছন্দ মতো নেওয়া হবে। এখন বাফুফে চিন্তা করছে 2 বছরের জন্য এতগুলো টাকা লগ্নি করা হবে, আসলে সেই মাপের কোচ বাংলাদেশ কাকে দিলে এই সময়টা, এই 2 বছরের মধ্যে বেশি সাফল্য পাবে কিংবা বেশি প্রয়োজন বোধ হবে, সেই অ্যাসপেক্টগুলো কিন্তু আসলে বাফুফের কর্তারা বিবেচনা করছেন। সেই জায়গা থেকে একটা গুঞ্জন আছে যে আজকে 3-4 জন কোচ হয়তো সংক্ষিপ্ত করা হবে, তাদেরকে অফার লেটার পাঠানো হবে এবং সেই জায়গা থেকে আগামী কয়েকদিনের মধ্যে তাদের সবার আলোচনা, তাদের সবার সঙ্গে কথা বলে, তাদের সবার কি কি জিনিস প্রয়োজন সেই জিনিসগুলো জিজ্ঞেস করে কিন্তু আসলে ফাইনাল ডিসিশনটা বাফুফে কর্তারা নিতে চায় যে আসলে কি করলে কাকে নিলে ভালো হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাফুফে সভাপতি তাবিথ আওয়াল কিন্তু মিটিং শেষ করে ঢুকেছেন। আমরা দেখছি আসলে মিটিং শেষ হয়েছে কিছুক্ষণের মধ্যেই। একটু কথা বলতে চাই, ভাবে আমরা লাইভে আছি, একটু কি হয়েছে আজকে আলোচনা? কোনো আলাপ আলোচনাই হয়নি আজকে আমরা নিজেরা আমরা বসছিলাম, বসে সে ধরেন আমরা গত একটা জায়গায় যে আমরা ছিলাম এটা আমরা আজকে একটু শর্টেজ করেছি, বাট নাথিং। আজকে কোনো কিছু ফাইনাল হয় নাই। আসলে আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি পারি আমরা এটা শেষ করে দিব। এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় না। আজকে মিটিংটা তাহলে কেন বসেছিলেন বাবু ভাই, একটু বলেন কি কি এজেন্ডা ছিল সেটা বলেন। কোনো এজেন্ডা না, আমরা আজকে একটা ফলো আপ মিটিং করেছি। আমরা এই কয়েকদিন আপনারা জানেন যে অনলাইনে আমরা কোচদের সাথে কথা বলেছি এবং কথা বলে কাকে কাকে আমাদের ভালো লেগেছে একটা শর্টেজ করেছি, আর কিছু না। এই জাস্ট আমরা অবভিয়াসলি আপনারা 15 তারিখের মধ্যে কোচের নামই পেয়ে যাবেন, এটা শিওর থাকেন। আপনাদেরকে কিন্তু বলেছি যে আমরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আমরা 2টা টিম করব এবং 2টা টিমের 2 জায়গায় 2টা টিম যাবে। মালদ্বীপে একটা যাবে,
সান মেরুনে আরেকটা যাবে। এটা তো আপনাদেরকে আমরা বলেছি এবং এটাই হবে, এবং 15 তারিখের মধ্যে আমরা কোচটাকে ফাইনাল করব, এবং এই ফাইনাল করার জন্যই প্রেসিডেন্ট সাহেব আজকে এখানে বসছিলেন এবং আমরা একটা আলাপ আলোচনা করেছি। যত তাড়াতাড়ি পারা যায় আপনাদের কাছে নামটা আমরা দিয়ে দিব। আমরা যেই কয়জন ছিল সবাইকে নিয়ে আজকে আলাপ আলোচনা করেছি। আর না, আক্ষেপের কিছু নাই। কেউকে যদি আমরা না পাই, আমাদের এখানে তো অনেকেই করেছে, তার মধ্যে আপনারা জানেন শর্ট লিস্টে আমাদের 13 জন ছিল। এখন 13 জনের থেকে একজন যদি চলে যায়, আমরা 12 জনকে নিয়ে কাজ করব। থ্যাংক ইউ। যেমনটা বলছিলেন সানজানা, আসলে আজকের মিটিংটা কিছুটা ততটা ফলপ্রসূ হয়নি বলে জানাচ্ছেন, যদিও গণমাধ্যমে হয়তো অনেক কিছুই বলতে চাচ্ছেন না বাফুফে কর্তারা। সেই জায়গা থেকে আরও কিছুদিন সময় লাগবে, অর্থাৎ বাফুফে যেটা বলছে 15 তারিখ অর্থাৎ 15 মে পর্যন্ত একটু অপেক্ষার প্রহরটা বাড়লো। তাৎক্ষণিক সেই 15 মের মধ্যে কিন্তু আসলে বাফুফে তাদের হেড কোচ কে হচ্ছেন সেটা জানাবে। তো বেরাইত থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সানজানা, ফিরছি আপনার কাছে স্টুডিওতে। নাইম, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা পেয়েছি এবং যেমনটা জানতে পারলাম 15 তারিখের মধ্যেই আসলে নির্ধারিত হয়ে যাবে বাফুফের আসলে কে হতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দলের কোচ। অনেক ধন্যবাদ নাইম। এবার যেতে চাই মিরপুরে। মিরপুর টেস্টে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে 34 রানে এগিয়ে আছে বাংলাদেশ। 4 উইকেটে 301 রান নিয়ে ব্যাট করতে নেমে মিরাজের ফাইফারে 386 রানেই থামে পাকিস্তানের প্রথম ইনিংস। জবাবে বাংলাদেশ বিনা উইকেটে 7 রান তুলতেই আলোক স্বল্পতায় শেষ হয় খেলা। 0 রানে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে আউট সালমান আলী আঘা। তবে ভাগ্য সহায় হয়নি তাসকিন আহমেদের। নো বলের কল্যাণে জীবন পাওয়া আঘা শেষ পর্যন্ত ফেরেন 58 রান করে। বাংলাদেশের বড় লিড পাওয়ার সুযোগটাও যেন নষ্ট হয়ে যায় এক নোতেই। আগের দিনে তাসকিন এবাদতদের এলোমেলো বোলিংয়ের পর দ্বিতীয় দিনেও ভালো শুরু পাকিস্তানের। 14তম পাকিস্তানি হিসেবে অভিষেকেই সেঞ্চুরি তুলে নেন আজান আওয়াইজ। এরপরই পাল্টে যায় চিত্র। মিরপুরে তপ্ত গরমে এক ঝড়ে শুরু হয় পাকিস্তানিদের আসা যাওয়ার মিছিল। তাসকিন মিরাজের দাপটে 20 রানের ব্যবধানে নেই 4 উইকেট। 230 রানে 5 উইকেট হারিয়ে কলাপস করে সফরকারীরা। এরপর 0 রানে জীবন পাওয়া সালমান আঘা আর মোহাম্মদ রিজওয়ানের 119 রানের অনবদ্য এক জুটি আবারও বদলে দেয় ম্যাচের রং। 59 রান করা রিজওয়ান শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসলে 349 রানে 6 উইকেট হারায় পাকিস্তান। সেই সাথে রোদের বুক চিরে হোম অফ ক্রিকেটের আকাশ ভেদে নামে বৃষ্টি। ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকার পর 58 রান করা সালমান আঘাকে ফিরিয়ে নিজের প্রথম শিকার বানান নাহিদ রানা। এরপর 23 রানের ব্যবধানে অল আউট পাকিস্তান। ক্যারিয়ারে 14তম 5 উইকেট নেন মেহেদী মিরাজ। বড় লিডে পেছনে পড়ার শঙ্কা ছাপিয়ে 2 মিনি কলাপসে দ্বিতীয় দিনে ভিন্ন গল্পই লিখেছে টাইগার বোলাররা। দিনের শেষ ভাগে 27 রানে এগিয়ে থেকে তৃতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। 1.5 ওভারে 7 রান তুলতেই আলোক স্বল্পতায় শেষ হয় তৃতীয় দিনের খেলা। দ্বিতীয় দিনের হতাশা কাটিয়ে তৃতীয় দিনে দারুণ এক কামব্যাক বাংলাদেশের বোলারদের। দিন শেষে টাইগাররা কিছুটা এগিয়ে থাকলেও লড়াইটা এখন সমানে সমান। ঢাকা টেস্টে জিততে হলে গুরু দায়িত্বটা এখন ব্যাটারদের ওপর। তবে বৃষ্টি কি বড় একটা প্রভাব ফেলবে এই টেস্টে? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। 300 রানের টার্গেট পেলে মিরপুর টেস্টে জয়ের সম্ভাবনা দেখছেন মেহেদী হাসান মিরাজ। সেজন্য দ্বিতীয় ইনিংস ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিংয়ের পরামর্শ তার। উইকেটে বাড়তি সুবিধা না থাকলেও কৌশলী বোলিংয়ে সাফল্য মিলেছে বলেও দাবি তার। শেষ 2 দিনে স্পিনারদের জন্য পুরনো রূপে ফিরবে এমন প্রত্যাশা মেহেদী মিরাজের। তৃতীয় দিন শেষে টাইগারদের এলোমেলো বোলিংকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন কোচ সালাউদ্দিন। গুরুর কঠোর বার্তা যেন তাতিয়ে দেয় শিষ্যদের। তৃতীয় দিনের প্রথম সেশনেই 20 রানের মধ্যে 4 উইকেট হারায় পাকিস্তান। মাঝে সালমান রিজওয়ানের 17 রানের জুটি অপেক্ষা বাড়ালেও শেষ 5 উইকেটের জন্য খরচ মাত্র 37 রান। ক্যারিয়ারে 14তম ফাইফার তুলে টাইগার বোলিং আক্রমণের নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ। তাইজুল তাসকিনের 2 উইকেটের সঙ্গে নাহিদ রানার 1 শিকার। সব মিলিয়ে তৃতীয় দিনটা নিজেদের করে নেয় টাইগার বোলাররা।
আমরা মিরপুরের সম্পর্কে আমরা জানি, আমরা এখানে যেহেতু খেলি আমাদের সেই এক্সপিরিয়েন্সটা আছে। বোলাররা খালি একটা জায়গায় বল করার চেষ্টা করেছি এবং আমাদের ওই মেসেজটাই ছিল। প্রত্যেকটা প্লেয়ারই একই মেসেজ দিয়েছে বোলারদেরকে যে আমরা যদি ভালো জায়গায় কন্টিনিউ বল করতে পারি তখন অপরচুনিটি চলে আসবে। ওইরকম বেশি স্পিন হচ্ছিল না, বাট আমি যেটা চেষ্টা করেছি ভালো জায়গায় বল করার জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম কিছু অ্যাডভান্টেজ পেয়েছি। সব বল যে স্পিন করেছে এরকম না, কিছু কিছু বল স্পিন করেছে। সো ওইটা হয়তো ব্যাটসম্যানের মাইন্ডে ডাউট ক্রিয়েট হয়েছে, এর জন্য হয়তো উইকেটটা পেতে আরও ইজি হয়ে গিয়েছে। ড্র নয়, ম্যাচে জয় পরাজয় দেখছেন মিরাজ। 34 রানের লিড থাকলেও তৃতীয় দিন শেষে যেখানে দুদলের সম্ভাবনা সমান সমান, তবে 300 রানে টার্গেট দিতে পারলে জয়ের পাল্লা স্বাগতিকদের দিকে হেলে থাকবে বিশ্বাস মিরাজের। রেজাল্ট এখনও অবশ্যই 50-50 সিচুয়েশনে আছে, কারণ আমরা অনেক বেশি লিড পাইনি এবং আমরা অবশ্যই রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করতে হবে, কারণ ইউ নেভার নো মিরপুরে আপনি কত রান সেভ এটা আপনি বলতে পারবেন না, বাট মিনিমাম যেন একটা রান করতে পারি যেটা আমরা বোলাররা ডিপেন্ড করতে পারি। তো আমার কাছে মনে হয় যে প্রায় 290 বা 300 রান একটা ভালো স্কোর হতে পারে এই উইকেটে, কারণ 4-5 নাম্বার দিনে অনেক ডিফিকাল্ট হবে, বাট প্রত্যেকটা ব্যাটসম্যানের এই রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে। প্রথম 3 দিনে মিরপুরের উইকেটে স্পিনারদের জন্য ছিল না বাড়তি কোনো সুবিধা, তবে শেষ 2 দিনে পাল্টাবে দৃশ্যপট। বিশেষ করে পঞ্চম দিনে সফরকারীদের কঠিন পরীক্ষা নেওয়ার সুযোগ দেখছেন টাইগার সহ অধিনায়ক। 3টা দিন ভালো উইকেট ছিল এবং খুবই ভালো উইকেট, এখন স্টিল উইকেট ভালো আছে এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ 4 নাম্বার 5 নাম্বার দিনে তো একটু ডিফিকাল্ট হবেই, কারণ একটা উইকেটে কন্টিনিউ খেলা হচ্ছে, 2 ইনিংস হয়েছে। সো অটুক রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং আমার কাছে মনে হয় যে 5 নাম্বার দিনে যারা ব্যাটিং করবে ওরাই ব্যাটিং করবে, সো আমরা অবশ্যই অ্যাডভান্টেজটা পাবো। মুজরাবেন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। আসন্ন ফিফা বিশ্বকাপে বড় হুমকির নাম হতে পারে চরম আবহাওয়া। তীব্র দাবদাহ, বজ্রপাত, দাবানলের ধোঁয়া চোখ রাঙাচ্ছে এবারের আয়োজনকে ঘিরে, যা কেবল ফুটবলারদের নয়, মাঠে খেলা দেখতে আসা দর্শকদেরও ফেলতে পারে অস্বস্তিতে। তবে কুলিং ব্রেকের মাঝে ফিফার বিজ্ঞাপন প্রচারের সিদ্ধান্তে কোটি কোটি ডলার আয়ের সুযোগ থাকছে সম্প্রচারকারী প্রতিষ্ঠান ও স্পন্সরদের। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হতে বাকি আর মাত্র 1 মাস। উত্তর আমেরিকার 3 দেশে বসতে যাওয়া এবারের মহাযজ্ঞে মাঠের লড়াই ছাপিয়ে এখন বড় দুশ্চিন্তার নাম এক্সট্রিম ওয়েদার। তীব্র দাবদাহ, বজ্রপাত আর দাবানলের ধোঁয়া চোখ রাঙাচ্ছে এবারের আয়োজনকে ঘিরে। আবহাওয়ার পূর্বাভাস বলছে টেক্সাস বা মেক্সিকোর অনেক শহরে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস। কেবল থার্মোমিটারের পারদ নয়, বিপদের আরেক নাম হতে পারে আর্দ্রতা। মিয়ামির মতো শহরগুলোতে 32 ডিগ্রি তাপমাত্রা আর্দ্রতার কারণে অনুভূত হতে পারে 43 ডিগ্রির মতো। বিশেষজ্ঞরা বলছেন 16টি আয়োজক শহরের মধ্যে 14টিতেই রোদ আর বাতাস মিলে ওয়েট বাল্ব গ্লোব টেম্পারেচার 28 ডিগ্রি ছাড়িয়ে যাবে, যা অ্যাথলেটদের শরীরে চরম স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। গত বছর ক্লাব বিশ্বকাপে বজ্রপাত আর গরমে 6টি ম্যাচ বাধাগ্রস্ত হয়েছিল। চেলসি ও বেনফিকা ম্যাচে 2 ঘন্টার বিলম্বের পর তৎকালীন চেলসির কোচ এনজো মারেস্কো তো বলেই ফেলেছিলেন টুর্নামেন্ট আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র উপযুক্ত জায়গা নয়। তবে বসে নেই ফিফা। ফুটবলারদের সুরক্ষায় প্রতি অর্ধে বাধ্যতামূলক 3 মিনিটের কুলিং ব্রেক রাখা হচ্ছে, যে বিরতিতে বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেবে ফিফা। এই সিদ্ধান্তে সম্প্রচারকারী ও স্পন্সরদের জন্য থাকছে কোটি কোটি ডলার আয়ের সুযোগ। হিউস্টন বা ডালাসের মতো স্টেডিয়ামে থাকছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও রিট্র্যাক্টেবল রুফ। তবে বজ্রপাত সামলানো কঠিন। নিয়ম অনুযায়ী স্টেডিয়ামের 10 মাইলের মধ্যে বিদ্যুৎ চমকালে অন্তত 30 মিনিটের জন্য বন্ধ থাকবে খেলা। এছাড়া আছে কানাডার দাবানলের হুমকি। বাতাসের মান বা এয়ার কোয়ালিটি খারাপ হলে ম্যাচ চালিয়ে যাওয়া যাবে কিনা তা নিয়ে এখনো স্পষ্ট কোনো কিছু ঠিক করেনি ফিফা। এদিকে মাঠে উপস্থিত দর্শকদের জন্য অসহনীয় গরম, বজ্রপাতজনিত নিরাপত্তা ঝুঁকি এবং যাতায়াত বা হোটেলের আবাসন ব্যবস্থায় তৈরি হতে পারে বড় ধরনের সমস্যা। আর বৈরী আবহাওয়ায় খেলা পিছিয়ে গেলে সময় তারতম্যের কারণে টেলিভিশনের দর্শকরা পড়তে পারেন বিড়ম্বনায়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। 6 দলের গ্রুপে 3 ম্যাচ ড্রয়ের প্রত্যাশা নির্বাচক প্যানেলের। স্পষ্টতই জয়ের ভাবনায় নেই অস্ট্রেলিয়া ও ভারত।
পাইপলাইনে ক্রিকেটের সংকটে মাত্র 2 পেসার নিয়েই বিশ্বকাপে উড়াল দেবে টাইগ্রেসরা। 25 মে দেশ ছাড়বে নিগার সুলতানার দল। নারী টি-20 বিশ্বকাপের পর্দা ওঠার ঠিক 1 মাস আগে দল ঘোষণা করলো বাংলাদেশ। রোববার এক প্রকার কোনো ধরনের চমক ছাড়াই প্রত্যাশিত স্কোয়াডই দিয়েছে বিসিবি। 12 জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা। 2 নির্বাচকের প্রত্যাশা বিশ্বমঞ্চে এবার 3 ম্যাচে জয় পাবে টাইগ্রেসরা। ওয়ার্ল্ড কাপে আসলে আমাদের 5টা ম্যাচ আছে, এক্সক্লুডিং 2টা প্র্যাকটিস ম্যাচ। 5টা ম্যাচের ভিতরে আমাদের আশা আছে আমরা 3টা ম্যাচে আমরা ইনশাআল্লাহ জিতব। আমাদের আগে হচ্ছে নেদারল্যান্ড, দেন পাকিস্তান, সাউথ আফ্রিকা। এই তিনটা নিয়ে আমরা কাজ করছি। চাবো যে 3টা ম্যাচ যাতে আমরা ভালোভাবে জিততে পারি, মানে আমাদের ওই অ্যাবিলিটি আছে আমাদের টিমের কাছে। আমার কাছে মনে হয় যে ওই অ্যাবিলিটিটা আমার টিমের কাছে, আমি বিশ্বাস করি যে আমাদের মেয়ে জিততে পারবে। অবশ্য দল নিয়ে প্রধান নির্বাচকের এমন ভাবনাই স্বাভাবিক, যখন স্কোয়াড সাজাতেও খেতে হয়েছে হিমশিম। অকপটি বললেন, পাইপলাইনে প্লেয়ার সংকট, তাই 2 পেসার নিয়েই বিশ্বকাপে পাড়ি দেবে বাংলাদেশ দল। অবভিয়াসলি জানি এখন বললে মানে আমাকে ছোট করা হবে, টিম বা ন্যাশনাল টিমকে ছোট করা হবে, বাট বেসিক জিনিসটা আমাদের পাইপলাইনটা ইটস ভেরি স্লো, প্রসেসটা খুব স্লো। 25 মে দেশ ছাড়বে নিগার সুলতানা জ্যোতির দল। স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে 14 জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামবে টাইগ্রেসরা। সবশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ। যদিও এর আগে টানা 7 টি-20তে এবছর জয় আছে বাংলাদেশ নারী দলের, কিন্তু সেই জয়গুলো র্যাঙ্কিংয়ের একদম পিছিয়ে পড়া দলগুলোর বিপক্ষে। তবে পরিসংখ্যান যাই বলুক, বিশ্বকাপে বাংলাদেশের নির্বাচক প্যানেলের ভারত আর অস্ট্রেলিয়াকে বাদ দিয়ে 3 ম্যাচে জয়ের স্বপ্নই বলে দেয় নারী দলের অবস্থানটা আসলে কোথায়। কিন্তু সেই 3 ম্যাচে আদৌ জয় পাবে তো বাংলাদেশ, সেটাই দেখার অপেক্ষা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। লিগ শিরোপার উৎসব মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। চেক প্রজাতন্ত্রের ডার্বিতে স্লাভিয়া বনাম স্পার্টার মাঠের লড়াই শেষ হলো দাঙ্গা আর আগুনের কুণ্ডলিতে। ইনজুরি টাইমে সমর্থকদের তাণ্ডবে পণ্ড হলো ম্যাচ। আক্রান্ত হলেন খোদ গোলরক্ষক। কয়েক সেকেন্ডের ভুলে স্লাভিয়ার শিরোপা উৎসব বদলে গেল চেক ফুটবলের এক কলঙ্কিত অধ্যায়। চেক লিগের ডার্বি মানে স্লাভিয়া বনাম স্পার্টা। মাঠের লড়াই উত্তেজনার পারদ তখন তুঙ্গে। ইনজুরি টাইমে স্কোরবোর্ড 3-2। 1 গোলে এগিয়ে থাকা স্লাভিয়া প্রাগ তখন রূপকথার জয়ের দোরগোড়ায়। গ্যালারিতে তখন শুরু হয়ে গেছে উৎসবের প্রস্তুতি, আর কয়েক সেকেন্ডের অপেক্ষা। স্লাভিয়া প্রাগাই হতে যাচ্ছে চেক প্রজাতন্ত্রের নতুন রাজা, কিন্তু ট্র্যাজেডি তখনও বাকি। রেফারির শেষ বাঁশি বাজার আগেই ধৈর্যের বাঁধ ভাঙল সমর্থকদের। নিরাপত্তা সব বেষ্টনী গুড়িয়ে দিয়ে হাজার হাজার সমর্থক আছড়ে পড়ল মাঠের ভেতর। কেউ এলো খুশিতে, কেউ এলো রাগে। মুহূর্তেই ডার্বির সবুজ ঘাস ঢেকে গেল ধোঁয়ার কুণ্ডলিতে। শিরোপা উৎসব মুহূর্তেই রূপ নিল দাঙ্গায়। স্পার্টা ও স্লাভিয়া সমর্থকদের মুখোমুখি সংঘর্ষে প্রাগের এয়ারট্রিক স্টেডিয়াম তখন এক জ্বলন্ত নরক। নিজেদের মাঠে নিরাপদে ছিলেন না স্লাভিয়ার ফুটবলাররাও। উল্লাস ভুলে দৌড়ে ড্রেসিং রুমের টানেলে আশ্রয় নিতে হলো তাদের। এই জনসমুদ্রের মাঝে পড়ে যান মাঠের মধ্যে থাকা স্পার্টা প্রাগের গোলরক্ষক ইয়াকুব সুরোভচিক। আক্রমণের শিকারও হন তিনি। তার মুখে নিক্ষেপ করা হয় ফ্লেয়ার, যার আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন এই গোলরক্ষক। নিরুপায় হয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি। কয়েক সেকেন্ডের জন্য শিরোপাটা হাতের খুব কাছে এসেও যেন মিলিয়ে গেল কুয়াশায়। জয় উল্লাস বদলে গেল সাইরেনের শব্দ আর পুলিশের লাঠিচার্জে। চেক প্রজাতন্ত্রের প্রাগে যা ঘটল তা কোনো সিনেমাকেও হার মানাবে। একদিকে লিগ শিরোপার হাতছানি, অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের আভিজাত্যের লড়াই। উত্তেজনার পারদ যখন আকাশচুম্বী, ঠিক তখনই সব ওলটপালট করে দিল দর্শকের উপস্থিতি। রাতটি প্রাগের ফুটবল ইতিহাসে লেখা থাকবে কলঙ্কের এক কালো অধ্যায় হিসেবে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তি নিয়ে সরাসরি সংঘাতে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। প্যাট কামিন্স বা ট্রাভিস হেডদের মতো তারকারা কোটি কোটি টাকা পেলেও বাকিদের দাবি বেতন না বাড়ালে তারা ব্যাগ গুছিয়ে পাড়ি দেবেন বিদেশের লিগে। সংবাদ মাধ্যমের দাবি, সংঘাতে নেমেছেন অন্তত 5 জন কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার। প্যাট কামিন্স বা ট্রাভিস হেডরা বছরে 27.5 কোটি টাকা পেলেও বাকিদের অভিযোগ, বিগ ব্যাশ লিগের তুলনায় দক্ষিণ আফ্রিকা বা আমির শাহির লিগে অনেক বেশি অর্থ পাচ্ছেন ক্রিকেটাররা। যেখানে আইপিএল থেকে কামিন্স 18 কোটি টাকা আয় করছেন, সেখানে বিবিএল এর সর্বোচ্চ পারিশ্রমিক এখনও
3 কোটির নিচেই আটকে আছে। জাতীয় কর্তব্যের দায়বদ্ধতা নাকি বিদেশের লিগের কারি টাকা, এই টানাপোড়েনে এখন দিশেহারা ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেটারদের দাবি বেতন না বাড়ালে অন্তত বিদেশি লিগে খেলার অনুমতি দেয়া হোক। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।